ইউএনডিপি সহ 18 উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সাথে ইসির বৈঠক। ডিসেম্বরে ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা। অপারেশন ডেভিল হান্টে সিলেট, বাগেরহাট সহ 10 জেলায় গ্রেপ্তার 97, গাজীপুরেই গ্রেপ্তার 81 জন। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপি সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 9। এলাকার আধিপত্য নিয়ে বিরোধ। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদ। রমজানে সারা দেশে অতিরিক্ত 9,000 মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি, জানালেন বাণিজ্য উপদেষ্টা। সমগ্র বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। আগামী ডিসেম্বরে ভোট আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ইউএনডিপি প্রতিনিধি ও 17টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আগামী নির্বাচন বাধাগ্রস্ত হবার মতো কোনো চ্যালেঞ্জ নেই। নির্বাচন কমিশনার জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সরকার চাইলে স্থানীয় নির্বাচনও করবে ইসি। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন করতে হবে। রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা। বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তার আশ্বাস দিয়েছে ইউএনডিপি। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়েছে জাতিসংঘের সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতির বিষয়ে বৈঠকে জানতে চান বিদেশি দূতরা। নির্বাচন কমিশন সংক্রান্ত যেসব বিষয়ে ন্যূনতম মতকে পৌঁছানো হবে, সেখানে হয়তোবা নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও হয়তো কথা হতে পারে। আমরা কিছু কিছু রিপোর্ট ইতোমধ্যে নিউজ পেপারে দেখতে পাচ্ছি, যে সেগুলো যেহেতু ভেরিফাইড না, আমি সেগুলোর উপরে কমেন্ট করতে চাচ্ছি না। আমরা ওইরকম এমন কোনো চ্যালেঞ্জ দেখছি না যে ইলেকশন কে ওইভাবে বাধাগ্রস্ত করবে। তবে হ্যাঁ, কিছু কিছু সব সময়ে স্থানকাল ভেদে তো কিছু সমস্যা থাকবে, চ্যালেঞ্জেস থাকবে, এবং সেগুলো উই উইল লিভ আপ টু ইট। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুরে আরও 81 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে 3 দিনে জেলায় মোট গ্রেপ্তার 261 জন। এছাড়া বাগেরহাট, সিলেট, লক্ষ্মীপুর সহ 10 জেলায় 97 জন গ্রেপ্তার হয়েছেন। তাদের বেশিরভাগই আওয়ামী লীগ কর্মী এবং ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে অভিযানে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আরও 81 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় 69 জন ও 5 থানা এলাকায় আরও 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে 3 দিনে এ পর্যন্ত গ্রেপ্তার 261 জন। খাগড়াছড়িতে 6 আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে পানছড়িতে 3 জন এবং দীঘিনালা, মাটিরাঙ্গা ও মহালছড়িতে 1 জন করে গ্রেপ্তার হন। 3 দিনে জেলায় মোট গ্রেপ্তার 18 জন। বাগেরহাটে 19 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় অনেকের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন মামলার আসামি। জামালপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার 12 জনই আওয়ামী লীগের নেতাকর্মী। লক্ষ্মীপুরের 5 উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছেন 11 জন। তারা ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি। এছাড়া অভিযানে কুমিল্লায় 12, কুয়াকাটায় 1, নোয়াখালীতে 2 জন গ্রেপ্তার হয়েছেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির সমর্থক দুই পক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 9 জন। সকালে উপজেলার হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে হাকিমপুর গ্রামের দবির মণ্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের সাথে একই গ্রামের মহিন, বকুল ও সাইদের সমর্থকদের বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায়
ধর্মসভার আয়োজন নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে আহত হন 10 জন। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মহিনকে আটক করেছে পুলিশ। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নরসিংদীর সাহেব প্রতাপ বাস স্ট্যান্ড এলাকায় টানা 4 ঘণ্টা অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা জানান, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সাথে আগামী 1 সপ্তাহের মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের ভর্তির জন্য বলা হয়। এদিকে মহাসড়ক এমন কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। আমাদের দাবিটা হচ্ছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় পরিচালিত করতে হবে তাঁত বোর্ড থেকে, এবং নতুন সেশনের ভর্তি কার্যক্রম চালু করতে হবে। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স করতেছি, এখানে আইডেন্টি নিয়ে আমরা সামনে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করবো এইভাবে। আমরা আসছি সিলেট থেকে আসছি, এখানে প্রায় ঘন্টা 3 হবে আমরা বসে রয়েছি। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এবারে যোগ দিয়েছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদুজ্জামান, ঢাকা সিলেট মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ মহাসড়কটি 4 ঘণ্টা ধরে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছিলেন। এখন এই মুহূর্তে সেখানকার যান চলাচল পরিস্থিতি কেমন এবং কি ধরনের ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা? আপনি জানেন যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের যে শিক্ষার্থীরা, তাদের এখানে নিজস্ব কোনো অবকাঠামো অর্থাৎ শিক্ষক সংকট সহ নানাবিধ সমস্যা ছিল। তাদের নিজস্ব কোনো ক্যাম্পাস ছিল না। তারা তাঁত বোর্ডের যে অধীনের যে প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেই অধীনেই তারা এখানকার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এই নিয়ে কিন্তু তারা এই নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নেওয়ার দাবিতে গত 7 মাস ধরে তারা আন্দোলন করে আসছিলেন। যে তাদের যে দাবিটা সেটা হলো তাদের ক্যাম্পাসকে বস্ত্র অধিদপ্তরের আওতায় পরিচালনা করে এবং নিজস্ব ক্যাম্পাস এবং শিক্ষক নিয়োগ দেওয়া। আপনি জানেন যে এই দাবি না মানার কারণে তারা বিগত 6 মাসে কিন্তু একাধিকবার সড়ক অবরোধ করেছে। আপনি জানেন যে আজও সেই ধারাবাহিকতায় তারা এই ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখন ঠিক 4 ঘন্টা পরে কিন্তু মহাসড়কের যান চলাচল শুরু হয়েছে। কিন্তু আপনি জানেন যে এখানে তারা যে দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন, এরই মধ্যে কিন্তু গতকাল আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয় যে এখানকার যে সব শিক্ষার্থী রয়েছেন 3 শতাধিক শিক্ষার্থী, তাদেরকে এই নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে টাঙ্গাইলের একটি কলেজে গিয়ে তাদের পড়াশোনা চালানোর জন্য একটি নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এই নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে খুব আরো বেড়ে যায়। তারা যেটি বলছেন, আমরা দিন ধরে তাদের নিজস্ব ক্যাম্পাস এবং শিক্ষক সংকট সহ নানাবিধ সমস্যার সমাধানের জন্য আমরা দাবি জেনে আসছিলাম। কিন্তু এরই মধ্যে কর্তৃপক্ষ আরো একটি নতুন সিদ্ধান্ত দিয়ে এখানে তাদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে যে তারা যে দাবি করছেন যে আমাদের যে পুরনো দাবি সেটি পূরণ হচ্ছে না, উল্টো আমাদেরকে টাঙ্গাইলের যে ক্যাম্পাস সেখানে যাওয়ার জন্য বলা হচ্ছে। এতে আসলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সকাল 12:15 থেকে এই নরসিংদীর সাহেব প্রতাপ যে বাস স্ট্যান্ড, অর্থাৎ এই ক্যাম্পাসের পাশেই যে সাহেব প্রতাপ বাস স্ট্যান্ড, সেখানে এসে তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। এই মহাসড়ক অবরোধ করার ফলে আপনি জানেন যে ঢাকা সিলেট, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা কিশোরগঞ্জ সহ বিভিন্ন রুটে সড়কের যে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে কিন্তু আসলে আমরা যেটি দেখেছি, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আসলে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারেনি। এতে কিন্তু দূরপাল্লার যে যাত্রীরা এবং চালকরা দীর্ঘদিন সময় ধরে, অর্থাৎ 4 ঘন্টা ধরে তারা এখানে দুর্ভোগে পড়েছিলেন। এখন সর্বশেষ যেটি হচ্ছে, শিক্ষার্থীরা আসলে এই যে যাত্রীদের যে দুর্ভোগ, এই দুর্ভোগের কথা বিবেচনা করে তারা মহাসড়কের অবরোধ তুলে নিয়ে এখন তারা নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন আসলে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, যান চলাচল শুরু হয়েছে, তবে উভয় পাশে তীব্র যানজট দেখা যাচ্ছে। জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান। রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারা দেশে অতিরিক্ত 9,000 মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি, যার সুবিধা পাবে 12 লাখ পরিবার। সকালে খুলনায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে একথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি জানান, বাজার সহনীয় রাখতে ট্রাকসেল কার্যক্রম চালু পুরো রমজান মাস জুড়ে। বর্তমানে টিসিবি 63 লাখ পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে। খুলনায় প্রথম দিনে একটি ট্রাক থেকে 200 পরিবারের কাছে পণ্য বিক্রি করা হয়।
জেলায় প্রতিদিন 2000 পরিবারে 587 টাকায় পাবেন 1 কেজি চিনি, 2 লিটার তেল, আধা কেজি খেজুর, 2 কেজি ডাল এবং 2 কেজি ছোলা। এটা চালতে আমাদের মার্কেট আমরা যারা গরিব মানুষ আমাদের অনেক ভালো হয়। বাজারে যেসব সিন্ডিকেট তার থেকে আমরা অনেক মুক্তি পাবো। যা চিনি আমরা 60 টাকা 45 টাকা 55 টাকা করে পাইছি, সেই চিনি আমাকে 110 টাকা করে কিনা লাগে। এখন যে টিসিবি যে থেকে মাল দিচ্ছে আমরা অনেক খুশি। প্রায় 9000 টন পণ্য শুধু ট্রাক সেলের মাধ্যমেই বিতরণ করব। 63 লক্ষ যে পরিবারের কাছে আমাদের খাদ্য পণ্য দিয়ে থাকি তার থেকে অতিরিক্ত আরো 9000 টন পণ্য আমরা শুধুই 12 লক্ষ পরিবারের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। রমজান সামনে রেখে চট্টগ্রামে পর্যাপ্ত ছোলা আমদানি হয়েছে। এর প্রভাবে গেল 2 মাসে ছোলার দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে ছোলার দাম কমায় ও নতুন আমদানিকারক আসার প্রভাব পড়েছে। কিছুদিন পর শুরু হবে রমজান মাস। রোজায় ইফতারের বড় অনুষঙ্গ ছোলা। গেল রমজানে ছোলার দাম ছিল বেশ চড়া, তবে এবার দাম অনেক কম। খাতুনগঞ্জে গেল 2 মাসে কেজিতে 30 টাকা পর্যন্ত কমেছে ছোলার দাম। বর্তমানে পাইকারিতে ছোলার কেজি 90 টাকা। ছোট এবং মাঝারি ধরনের আমদানিকারকরা সমান সুযোগ ব্যাংক থেকে পাচ্ছেন, সেই কারণে হাত বেড়েছে, প্রতিযোগিতামূলক বাজার হয়েছে, সেই জন্য বাজারও দাম কমা শুরু করেছে। মানভেদে ছোলার বাজার এই মুহূর্তে আছে 90 থেকে 100 টাকার মধ্যে। ব্যবসায়ীরা জানান, এতদিন যে ছোলা $880 আমদানি হতো, এখন তা নেমে এসেছে $700। তাদের অভিযোগ, গেল কয়েক বছর অসাধু আমদানিকারকদের হাতে জিম্মি ছিল সবাই। এছাড়া ছোলার মৌসুমে রোজা হওয়ায় খরচ কমেছে। ওনাদের সাথে আমাদের সিজন অনেক সময় মিলে না কি, কারণ প্রতি বছর রমজান আস্তে আস্তে যে দিনের একটা 15-20 দিন এদিক সেদিক হয়ে যায়, এটা হয়ে একটা সময় একটা বড় একটা গ্যাপ হয়ে যায়। তো এবার এই সিজন ওনাদের সাথে আমাদের মিলবে এবং যার কারণে আপনার চনাটনার মাল অন্যান্য বছরের চেয়ে এবার অনেক বেশি ভালো হবে। গেল বছর চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছোলা এসেছিল 1.5 লাখ টন, আর গেল 7 মাসে আমদানি 1,40,000 টন। ইতিমধ্যে প্রায় 1,40,000-এর উপরে ছোলা আমদানি হয়ে গেছে, কিন্তু আমাদের হাতে কিন্তু এখনো আরও 5 মাস বাকি আছে। সুতরাং আমার মনে হয় যে এবারও ছোলার আমদানির পরিমাণ কিন্তু গত বছরের তুলনায় দ্বিগুণ পরিমাণ হবে। ছোলা ছাড়াও এবার পর্যাপ্ত ডাল জাতীয় পণ্য আমদানি হয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে 4 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। অপহৃত জেলেরা হলেন টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা হাসান, আব্দুল রহিম, জাবের ও নৌকার মাঝি হাসান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদীতে মাছ ধরতে গেলে জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের ফেরত আনতে আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এর আগে গত বছরের 6 অক্টোবর টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে 6টি মাছ ধরার ট্রলার সহ 58 জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। 9 অক্টোবর তাদের অপহরণ করে সেই দেশের নৌবাহিনী। এ সময় মিয়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে বাংলাদেশে একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয় 3 জেলে, আর একজন ঘটনাস্থলে মারা যান। পরে জেলেদের ফেরত দেয়া হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তৌফিক, যেই 4 জেলেকে ধরে নিয়ে গেছে সশস্ত্র আরাকান আর্মি, তাদের বিষয়ে সবশেষ কি তথ্য জানা গেল? জেলেদের পরিচয় জানা গেছে কিনা, বা বাংলাদেশের পক্ষ থেকে, কোস্ট গার্ডের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য? মূলত মিয়ানমারের যে আরাকান আর্মি, তারা ওই পারে যে দখল করে নিয়েছে, যেহেতু আপনারা জানেন এখন হচ্ছে নাফ নদী পুরোটাই হচ্ছে অপর প্রান্ত, অর্থাৎ মিয়ানমারের অংশে আরাকান আর্মির যে দখল দায়িত্ব সেটি আছে। বাংলাদেশি যে সকল জেলেরা আছেন, অর্থাৎ টেকনাফের যে সকল নিম্ন আয়ের মানুষ আছেন, তাদের প্রধান পেশা হচ্ছে যে নাফ নদীতে মাছ ধরা। এবং এইভাবে যে অপহরণের যে ঘটনা, সেটি কিন্তু নতুন কোনো ঘটনা নয়। আজকে 4 জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি, এবং এর আগেও অপহরণের ঘটনা আমরা দেখেছি। তো আসলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন তারা বিজিবির সাথে কথা বলেছেন, এবং যেহেতু ওই পারে অর্থাৎ যে কোনো সময় মিয়ানমারের
যা আরাকান আর্মি কিংবা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী যা যদি পুরো বাংলাদেশকে ধরে নিয়ে যায়, তো এটি আসলে মধ্যস্থতা করে বাংলাদেশের যে কোস্টগার্ড সেটি এবং বিজিবি সেটি মধ্যস্থতা করে। আমরা এর আগে বিজিবি বেশ কয়েকজনকে ফেরত আনতে দেখেছি, তবে আজকে যে 4 জনকে ধরে নিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা শাহাপুরী দ্বীপের বাসিন্দা এবং তারা নাফতদিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তবে তাদেরকে আসলে কিভাবে ফেরত আনা যায় সেই বিষয়ে আরাকান আর্মির সাথেও কথা বলার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, এইটুকু আমরা জেনেছি। তবে আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র জেলেদের নয়, এর আগে আমরা দেখেছি বাংলাদেশি পণ্য পরিবহন করার ক্ষেত্রে আরাকান আর্মি 3টি ট্রলার আটকে রেখেছিল এবং পরে তাদেরকে মুক্তিপণ দিয়েছে। ওই এলাকায় নিরাপত্তার ঘাটতি দেখা দিয়েছে কিনা, যার ফলে আপনি যেমনটি বলছিলেন এর আগে বাংলাদেশি জাহাজ এখন বাংলাদেশি জেলে অপহৃত হয়েছে, এর আগেও হয়েছে বছরখানেক আগে, বারবারই কেন এ ধরনের ঘটনা ঘটছে? হ্যাঁ, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়ে থাকে তারা সমুদ্র সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ মিয়ানমারের জলসীমায় তারা প্রবেশ করার কারণে তাদেরকে আটক করে রাখা হয়, এরকমই তা মিয়ানমারের পক্ষ থেকে বারবারই বলা হয়। কিন্তু বাংলাদেশি জেলেদের বলছেন তারা বাংলাদেশের জলসীমায় তারা কাজ করছেন বা বাংলাদেশি জলসীমায় তারা মাছ ধরছেন, মিয়ানমারের ওই প্রান্ত থেকে তারা এসে তাদেরকে নিয়ে যায়। কিন্তু আমরা এই বিষয়ে বারবার কথা বলেছি, কোস্টগার্ডের সাথে কথা বলার চেষ্টা করেছি, বিজিবির সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও বা আজকে তাদের কোনো বক্তব্য আমরা পাইনি। তবে এর আগে বিজিবি বারবারই বলছেন সমুদ্রে অর্থাৎ যে সীমান্তে তাদের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে, নৌবাহিনী এবং কোস্টগার্ড তারাও কিন্তু বাংলাদেশ অংশে তাদের টহল ব্যবস্থা জোরদারের কথা তারা বারবারই আমাদেরকে জানিয়েছে। সহকর্মী তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। সড়ক দুর্ঘটনায় নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জে 3 শিক্ষার্থী নিহত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ট্রাক চাপায় নিহত হন 2 স্কুল শিক্ষার্থী। স্থানীয়রা জানান সকালে ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে সাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন আবুল কালাম। বৈকুণ্ঠপুর বাজারের কাছে পৌঁছালে একটি ট্রাক সাইকেলটিকে চাপা দিলে মারা যায় শিশু আরাফাত ও আসমা। গুরুতর অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন এসএসসি পরীক্ষার্থী রিয়াদ চৌধুরী। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। ছেলে এবং সুমন্দির মেয়েকে নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে মানে জ্যাঠাতো ভাই ট্রাকের নিচে পড়ে গেছে, জ্যাঠাতো ভাই বসছে অপর সাইডে, বাচ্চা দুটো ট্রাকের নিচে পড়ে গেছে। ছেলে এবং তার আত্মীয় একজন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিল, পথের মধ্যে একটা ট্রাক বালুর ট্রাক একটা দুর্ঘটনা ঘটায়, বাচ্চা 2 জনই ঘটনাস্থলে মারা যায় এবং সাইকেল আরোহী গুরুতর আহত হয়। ট্রাক আটক আছে, আমরা আসামি গ্রেপ্তারের অভিযান পরিচালনা করতেছি। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তাহলে সাধারণ কোর্টের যে রায় সেটা পেতে দেরি হচ্ছে, সেটা নিয়ে আমাদের হতাশার কোনো কারণ থাকা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে করি। এটা হলো মামলার ব্যাপার, যুদ্ধাপরাধীদের বা আন্তর্জাতিক অপরাধে যারা অভিযুক্ত আছে, জুলাই হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত আছে তাদের বিচারের ব্যাপারে অগ্রগতি জানালাম আপনাদের। আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে পারি এর মধ্যে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। আপনারা যারা আইসিটি বিটে কাজ করেন আপনারা জানেন আমাদের প্রসিকিউশন টিম এবং তদন্তকারী টিম কিভাবে কাজ করছে। ওনারা কোনো অফিস আওয়ার মেনে কাজ করছেন না, ওনারা যখন যতজন চাচ্ছে, কয়েকদিন আগেও 8 জন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। টোটাল তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউটরের সংখ্যা আওয়ামী লীগ আমলের যে আদালত ছিল তার চেয়েও বেশি, তদন্তকারী সংখ্যা তো অনেক বেশি আছে। আমাদের কাছে যা চাওয়া হচ্ছে সেই হেল্প আমরা প্রদান করছি। মামলা প্রত্যাহারের ব্যাপারে একটা অত্যন্ত আপনাদের ছিল যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা খুব দ্রুত প্রত্যাহার করা হবে। এখানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। প্রথমে ক্লিয়ার করে রাখি, সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে আমরা শুধুমাত্র স্পিচ অফেন্স, মত প্রকাশের স্বাধীনতার কারণে যে অফেন্সগুলো হয় সেই মামলাগুলো প্রত্যাহার করছি, কম্পিউটার অফেন্স না, কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত মামলাগুলো না। বিগত সরকারের আমলে এরকম 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। বিগত সরকার আমলে দায়ের করা 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে আমাদের আইন মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে ইতিমধ্যে 332টি মামলা প্রত্যাহার করেছে।
396-এর মধ্যে 332টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। 61টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এটা আগামী ধরেন 3-4 কার্য দিবসের মধ্যে শেষ হয়ে যাবে। মানে ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। তবে এর মধ্যে 3টা মামলা আমরা প্রত্যাহার করতে পারবো না, কারণটা উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত রয়েছে। এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল ওনারা উচ্চ আদালতে মামলা করে এই মামলাগুলোকে স্থগিত করে রেখেছেন। এই 3টি মামলা বাদে 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার প্রতিটি মামলা এই ফেব্রুয়ারি মাসের পরে আর থাকছে না। এবং ইতিমধ্যে 396টির মধ্যে 332টি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়ে গেছে। গায়েবী মামলা প্রত্যাহার ব্যাপারে আপনাদেরকে একটা অ্যাম্বিশাস টাইমলাইন বলেছিলাম, কিন্তু এটা প্রত্যাহার করতে গিয়ে দেখলাম আমরা প্রচন্ড কষ্ট হচ্ছে। কারণ আমাদের প্রথম কথা বলে রাখি, আমাদের যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ প্রক্রিয়া এটাই সম্পন্ন হয়েছে 2 মাস আগে। তো আমরা কাজ শুরু করেছি 2 মাস আগে। 2 মাস আগে নিয়োগ সম্পন্ন হয়েছে, ধরেন আমরা 1.5 মাস আগে কাজ শুরু করেছি। এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার মামলা হয়েছে, কারো কারো মতে লাখের উপর মামলা হয়েছে। এগুলি মামলা আইডেন্টিফাই করা খুবই কষ্টকর। তারপরও আমরা এর মধ্যে সারা দেশ থেকে প্রত্যাহারের জন্য 16,429টি মামলার তালিকা করা হয়েছে। 16,429টি মামলার তালিকা করা হয়েছে। তালিকা করার পর প্রত্যেকটা মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা আসলে জেনুইনলি আপনার রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা কিনা, নাকি এটা কোন রকম কারচুপি বা অনিয়ম করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি হত্যা মামলা আমি তো প্রত্যাহার করতে পারি না, ঠিক আছে? ফলে প্রতিটা কেস রেকর্ড দেখে কনফার্ম হতে হচ্ছে। তো এই প্রক্রিয়ায় 16,429টি গায়েবী মামলার মধ্যে 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। একদম এগুলি প্রত্যাহার করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা জানেন গেজেট নোটিফিকেশন করতে টাইম লাগে। 53টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট নোটিফিকেশন আজকালের মধ্যেই প্রকাশিত হবে। সাভারের আশুলিয়া থেকে এক পোশা শ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতে জামগড়া কাঁচালতলা মহল্লার বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওই এলাকায় ভাড়া থেকে তারা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। গতরাতে স্বামী মোহাম্মদ শাওন প্রথমে ঘরে ফেরেন। কিছুক্ষণ পর স্ত্রী হাফিজা ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। ধাক্কাধাক্কিতেও না খুললে লক ভেঙে ভেতরে ঢোকেন স্ত্রী হাফিজা। কিছুক্ষণ পর বাড়ির অন্য সদস্যরা তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আমি ঘটনাস্থলে যাই, গিয়ে আমি ওই মেয়ের লাশটা ঝুলন্ত অবস্থায় দেখতে পাই এবং ওই ছেলের লাশটা বেডে ছিল। আমাদের কাছে প্রাথমিকভাবে এটা সুইসাইড বলে মনে হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন নামের এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার পদ্মার চরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সোমবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাজুকে। খবর পেয়ে পরিবার গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলন থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে রাজুর বিরুদ্ধে। এছাড়া মাদক সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেও তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। ঢাকার দোহারে গৃহবধূ রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি পারভিন বেগম ও শ্বশুর মোহাম্মদ আলমকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় সোমবার সকালে রুনার মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী অপূর্বর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুনাকে 2 দফা মারধর করে অপূর্ব। এলাকাবাসী ঘটনাটি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘর থেকে রুনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল নিহতের স্বামী। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অপূর্ব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে।
নিখোঁজের 10 দিন পর মুন্সিগঞ্জের শ্রীনগরের একটি পুকুর থেকে দিনমজুর শামসুল হাওলাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত 31 জানুয়ারি নিখোঁজ হন শামসুল হাওলাদার। পরে 3 ফেব্রুয়ারি তার পরিবার সিরাজদি খান থানায় ডায়েরি করলে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে এক নারীসহ 2 জনকে আটক করে। আটকরা জিজ্ঞাসাবাদে শামসুল হাওলাদারকে হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যে ব্রাহ্মণখোলা গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মাদারীপুরের শিবচরে ভ্যান চালক মিজান গাজী হত্যার রহস্য বের করেছে পুলিশ। মাত্র 450 টাকার জন্য তাকে হত্যা করা হয়। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আজমেরি হোসেন জানান, স্থানীয় স্বাধীন ব্যাপারীর কাছে মিজান 450 টাকা পেতেন। তার কাছে বারবার টাকা চেয়েও পাচ্ছিলেন না তিনি। এক পর্যায়ে স্বাধীনের সাথে মিজান গাজীর বাগবিতণ্ডা হয়। এর জেরে মিজানকে হত্যা করে ভুট্টা খেতে মরদেহ ফেলে দেয় আসামিরা। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তারও করা হয়। আমরা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এবং ভিকটিম এবং আমাদের সাসপেক্ট যারা ছিলেন এদের কল লিস্ট পর্যালোচনা করে প্রাথমিকভাবে আমরা স্বাধীন এবং আলামিন নামে 2 জনকে গ্রেফতার করি। এরপরে আমরা তাদের দেওয়া তথ্য মতে আমরা আরও একজনকে, হান্নান নামে আরও একজনকে আটক করি। দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর তোলা বন্ধ রয়েছে। সকাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে বন্ধ হয়ে যায় পাথর উত্তোলন। এই খনি থেকে প্রতিদিন 5,500 মেট্রিক টন পাথর তোলা হয়। খনি থেকে পাথর উত্তোলনে নিয়োজিত আছে বেলারুশ ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম জিটিসি। ত্রুটি মেরামতে কাজ চলছে। গাজীপুরের শ্রীপুরে নাইট বিল, টিফিন বিল সহ নানা দাবিতে মাওনা কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্রাউন এক্সক্লুসিভ ওয়ার লিমিটেডের শ্রমিকরা। সকাল 9টা থেকে টানা 4 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন তারা। শ্রমিকরা জানান, আইন অনুযায়ী ওভারটাইমের সময় নাইট বিল ও টিফিন বিল দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠান থেকে দেয়া হচ্ছে না। এছাড়া বাৎসরিক ছুটির বোনাসও পাচ্ছেন না তারা। এসব নিয়ে প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর করা হয়। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা হলেও কোনো সুফল মিলছে না। এতে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর 1টার দিকে সড়ক ছাড়েন শ্রমিকরা। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। কৃষি জমি রক্ষায় মাসব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন। 21টি ইউনিয়নে মাটি বেচা কেনা বন্ধে চলছে মাইকিং। জনসচেতনতা কার্যক্রমে আইন অমান্যকারীদের জেল জরিমানা ও পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। ধাপে ধাপে সব উপজেলায় শুরু হবে এই কার্যক্রম। রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের দেহলা বিল, এই মাঠে একসময় বছরে 200 টন ধান উৎপাদন হতো। অথচ দালালের খপ্পরে পড়ে কয়েক বছর ধরে মাটি কাটার কারণে এখন কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না চাষিরা। একই চিত্র বাকি 5টি উপজেলায়। কৃষিজমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। ফলে 10 বছরে 20,000 হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। মাটি বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা যাতে কোনো রকমের লাভবান হতে না পারে, এই জন্য প্রশাসন বর্তমানে এই কৃষিজমির মাটি কাটা বন্ধের লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করছে তা আমরা সাধারণ কৃষক এবং জনগণ অত্যন্ত সাধুবাদ জানাই। জমির খাস যে উর্বর মাটিগুলো, এগুলা নিয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো একদম কৃষিজমি হারিয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে, জমির উপরিভাগে 4 থেকে 6 ইঞ্চি গভীরের মাটিতে মূল পুষ্টিগুণ থাকে। এই স্তর কেটে নেয়ায় জমির উর্বরতা কমছে। সার প্রয়োগ করেও মিলছে না কাঙ্ক্ষিত ফলন। উর্বর মাটি ব্যবহার করার কারণে দিন দিনে এখানে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং ফসল উৎপাদনও কমে যাচ্ছে এবং এখানে জনগণের চাহিদা অনুযায়ী যে পরিমাণ খাদ্যশস্য দরকার, কৃষকরা সেই পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করতে পারতেছে না।
কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে তাই সচেতনতা কার্যক্রম শুরু করেছে প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন তারা। টপ সয়েলটা বিক্রি করে দিচ্ছে, এটার বিরুদ্ধে স্যার ব্যবস্থা নিচ্ছেন, যাতে কৃষকদের উপকার হয় সেই হিসাবে স্যার এটা বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করছেন। এখানে ব্যাপক হারে টপ সয়েল কাটা হচ্ছে। আপনারা জানেন যে টপ সয়েল হচ্ছে অর্গানিক সয়েল, যে সয়েল রিফর্ম হতে প্রায় 100 বছর সময় লাগে। তো মাটির প্রয়োজনীয়তা এবং কৃষিকে বাঁচিয়ে রাখার স্বার্থেই আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। জেলায় 150টি ইট ভাটায় প্রতি বছর 60 থেকে 80 লাখ ইট পোড়ানো হয়। এসব ইট প্রস্তুত করতে দরকার হয় 120 কোটি ঘনফুট মাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে যশোরের গদখালি ও আশপাশের পাইকারি ফুলের বাজার। উৎসবের আগে বাগান থেকে ফুল সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত চাষিরা। এবার 300 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা জেলার কৃষি বিভাগের। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি এলাকার মাঠ জুড়ে ফুটেছে গোলাপ, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ নানা রঙের ফুল। উৎসবের বাজার মাথায় রেখে গোলাপে ক্যাপ পরানো সহ ফুলের নানা পরিচর্যায় ব্যস্ত চাষিরা। এবার শীত কম পড়ায় ফুলের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে বলছেন চাষিরা। এরপরও বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে লাভের আশা করছেন তারা। এর মধ্যে জমে উঠেছে ফুলের বাজার। 4 লক্ষ টাকা খরচ করেছি 4-5 বিঘে ভুঁই মিলিয়ে, কিন্তু সেই তুলনায় আশা আছে 6 থেকে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা আমি বেচাকেনা করবো। 14 ফেব্রুয়ারিতে আসতে আরও 25-30টা বিক্রি হবে আশা করা যায়। গত বছর 40টা পর্যন্ত উঠেছিল। এদিকে মাসের শুরু থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর ফুলের রাজধানী গদখালি। দিগন্তজোড়া ফুলের মাঠের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ফুলও কিনছেন অনেকে। এছাড়া ফুল চাষিদের আয়োজনে দর্শনার্থীদের জন্য চলছে মাসব্যাপী মেলা। বন্ধুরা আসছিল, তারা যে গল্প করছে এই কারণেই আসা। গোলাপ কিনলাম, রজনীগন্ধা, জারবেরা, অনেক রকম ফুল একদম নিজের হাত থেকে তোলা। খুব ভালো লাগলো ঘুরে। এবছর পর্যটন যা আসছে বাইরেতে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ফুল বেচেও শান্তি পাচ্ছি। এই মৌসুমে উপজেলার প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। আসন্ন 3 দিবস ঘিরে 300 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সারা বছরে যে বিক্রি ফুলের যে অর্থ 300 কোটি টাকা, 250 থেকে 300 কোটি টাকা, এবারও টার্গেট ফিল আপ হয়ে গেছে প্রায় 300 কোটি টাকা। সামনে আমাদের আরও দুটো প্রোগ্রাম আছে, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। এই দুটো ফেব্রুয়ারিতে অনেক আশা করি এছাড়া আরও বেশি বিক্রি হবে। ফুলের ব্যবসার সঙ্গে নানাভাবে জড়িত যশোরের লক্ষাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ। এই পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধ তার ভিক্ষু সংঘের কাছে নিজের মহাপরিনির্বাণের ঘোষণা করেন। দিনটি উপলক্ষে সকালে রাঙামাটির তবলছড়ি আনন্দ বিহারে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় আলোচনা সভা। এ সময় পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাথের। এছাড়া মাঘী পূর্ণিমা উপলক্ষে বিহারের মাঠে আয়োজন করা হয়েছে 2 দিনের বহুচক্র মেলা। মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কর্মশালা কেন্দ্রিক নাটক ঘুনপোকা। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটির প্রথম প্রদর্শনী। অভিজ্ঞদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন। 15 দিন ব্যাপী কর্মশালা শেষে মঞ্চস্থ হয় এই নাটক। চলমান সামাজিক সমস্যা দূর করা গেলে শিশু কিশোরদের জীবনে যে অপার সম্ভাবনা তৈরি হয় তার বিভিন্ন দিক তুলে ধরা হয় এই নাটকে। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।